টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি হিসান জুয়েল। আমরা এই ভিউজ অনুষ্ঠানে চেষ্টা করি আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব তথ্য আপনার হাতে তুলে দেওয়ার, ঘরে বসে যাতে আপনি আমেরিকার জীবনযাপনে খুব সহজভাবে আপনার কাজগুলো সহজ হয়ে আসে সেই তথ্যগুলো জানানোর জন্যই মূলত আমাদের এই দি ভিউজ অনুষ্ঠান। আজকে আমরা কথা বলবো দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যারা টিএলসি ড্রাইভার হিসেবে নিজের কেরিয়ার করতে চান তাদের জন্য আমাদের প্রথম পর্বে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি টিএলসি লাইসেন্সের ব্যবহার ও সতর্কতা। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন J1 ড্রাইভার ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ। রশিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত এবং আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরকে সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠান দেখার জন্য। দর্শক, আমরা বিরতির পর কথা বলবো মেডিকেয়ার বিষয়ে। মেডিকেয়ার কেন, কখন মেডিকেয়ার নেবেন, এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে তখন আলোচনায় যুক্ত হবেন হেলথ ফার্স্টের মেডিকেয়ার অ্যাডভাইজার শাফি মাহমুদ। আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটি দেখানো হচ্ছে সেই নাম্বারে টেলিফোন করে এই দুটি আলোচনার বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার যদি কোনো কিছু জানার থাকে, সেটি আপনি জিজ্ঞেস করতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি চেষ্টা করবেন আপনাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার এবং একই সঙ্গে ফেসবুক পেজেও এটি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার যে কোনো মন্তব্য পরামর্শ জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার উত্তর খুঁজে দেওয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব জানিয়েছিলাম টিএলসি লাইসেন্সের ব্যবহার এবং সতর্কতা। মোহাম্মদ আব্দুর রশিদ, আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই সেটি হলো, আমরা যখনই এখানকার টিএলসি কোনো সেবা নিই, আমরা যখনই গাড়িতে উঠি, বেশিরভাগ ক্ষেত্রেই চেনা মুখ, চেনা ভাষা, অর্থাৎ বাংলাদেশিদের প্রচুর মানুষ দেখি। এই বিষয়টি নিয়ে যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা ট্রেনিং দিচ্ছেন, আপনারা ড্রাইভারদেরকে প্রস্তুত করছেন, লাইসেন্সের ব্যবস্থা করছেন, আপনার কাছে জানতে চাই পৃথিবীর কোন অঞ্চলের মানুষ, যেহেতু নিউ ইয়র্কের সব অঞ্চলের মানুষরাই বসবাস করেন, বেশিরভাগ এই টিএলসি পেশাটিতে আছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি প্রথমত হচ্ছে, আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটিতে আমরা মোর দেন 50% পিপল আমরা ইমিগ্রেন্ট পিপল। আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ এখানে বসবাস করে। মোর দেন 150 কান্ট্রিজের পিপল এখানে বসবাস করে, ফ্রম দ্যাট থাউজেন্ডস অফ কালচারাল ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড মেনি মোর, রাইট? সো এমনই অবস্থায় এই নিউ ইয়র্ক সিটিতে টিএলসি ইন্ডাস্ট্রি বা ট্যাক্সি ইন্ডাস্ট্রি কিন্তু একদিনে গড়ে ওঠেনি। এটা বলা যেতে পারে যে সিন্স দ্য বিগিনিং অফ নিউ ইয়র্ক সিটিতে এই টিএলসি ক্যাব ব্যবসা গ্রো আপ করেছে। একটা সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে এখানে দেখা যেত যে মূলত এই ইন্ডাস্ট্রিতে আসতে হচ্ছে গ্রিসের লোকেরা, ইটালিয়ান লোকেরা। এরপরে দেখা যাচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে আইরিশরা এসছে, অনেক ইউরোপিয়ান অন্যান্য দেশ থেকে এসে তারাই প্রাধান্য বিস্তার করেছে ইন্ডাস্ট্রিটার উপরে। এবং এরপরে আমরা দেখেছি একটা পর্যায়ে 70-80s এসে ইন্ডিয়ানরা, গাইনিজরা, তারা এই পেশাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার করেছে। এবং আমরা রিসেন্ট সময় দেখতে পাচ্ছি যে বাংলাদেশি, জর্জিয়ান, মধ্যপ্রাচ্য যেমন ইয়েমেন, কিছু আফ্রিকান দেশ আছে, বিশেষ করে আপনি মনে রাখবেন যে যেই অঞ্চলগুলোতে পৃথিবীর ক্রাইসিস তৈরি হয় সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু আমেরিকাতে বেশি আসে, বিকজ আমেরিকা যেহেতু একটু দুয়ার খোলা নীতিতে বিশ্বাস করে, আমেরিকা যেহেতু মানবিক অধিকারে বিশ্বাস করে, যার ফলে পৃথিবীর কোথাও মানবিক ক্রাইসিস হলে সেখান থেকে ব্যাপক হারে ইমিগ্রেন্ট এখানে চলে আসে এবং আমেরিকা তাদেরকে এখানে নেয়। নিউ ইয়র্ক সিটি বিশেষ করে তো নেয়, যেহেতু আমরা স্ট্যাচু অফ লিবার্টি সিটি। তো এই মানুষগুলোই সবচেয়ে বেশি এই ইন্ডাস্ট্রিতে আসে। এখন বাংলাদেশের আপনারা জানেন যে বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আসছে এবং অন্যান্য দেশ থেকে, সাউথ আমেরিকা থেকে, আফ্রিকা থেকেও বর্ডার ক্রস করে অনেকে আসছে, অনেকে অন্যান্য ভিসায় এসেও এই দেশের মধ্যে থেকে যাচ্ছেন। অ্যাসাইলামের সংখ্যা সবচেয়ে বেশি এখন এই মুহূর্তে আফ্রিকার দেশগুলো এবং বাংলাদেশ, আপনার এশিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে, যার ফলে এই মুহূর্তে এই অঞ্চলের মানুষেরই প্রাধান্য বেশি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার সার্ভে অনুযায়ী এই মুহূর্তে ট্যাক্সি ব্যবসার টপে আমরা বাংলাদেশেরই রয়েছে। এরপরে আপনার পাকিস্তানি, ইন্ডিয়ান এবং এরপরে আফ্রিকান এবং সাউথ আমেরিকান, তারপরে জর্জিয়ান এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ। কিন্তু এর এই না যে আমেরিকানরা নেই, আমেরিকানরাও আছে, কারণ কিছু লাক্সারি লিমোজিন ব্যবসা আছে যেখানে লাক্সারি এক্সিকিউটিভরা সেই ব্যবসাগুলো ক্লায়েন্ট হয়ে থাকে, সেখানে কিন্তু অনেক আমেরিকানরাও এই জব করছে। আচ্ছা, আপনি যে অঞ্চলগুলোর কথা বলছিলেন বেশিরভাগ হলো যুদ্ধ বিধ্বস্ত কিংবা ক্রাইসিস চলছে, এমন দেশের মানুষজন হয়তো এখানে এসে তারা প্রাথমিকভাবে খুব অল্প সময়ে যেহেতু টিএলসি ড্রাইভার হিসেবে কিংবা লাইসেন্স হিসেবে নেওয়ার সম্ভব হচ্ছে, সেই কারণে হয়তো এই পেশাটা বেছে নিচ্ছে। কিন্তু বাংলাদেশিরা যারা আসছেন তারা কেন বেশিরভাগ এই পেশায় যাচ্ছেন? তারা এটা কি
অনেকেই একটা কমন কনসেপ্টের কথা বলেন যে আপনার যদি অন্য কোনো কাজ করার, অর্থাৎ আমেরিকাতে ভালো একটা চাকরি করার কিংবা অন্য কোনো কিছু সুযোগ নেই, তখন গিয়ে আপনি টিএলসি ড্রাইভার হচ্ছেন, বিষয়টা কি এরকম নাকি এখানে আসলে প্রচুর অর্থ, স্বাধীনতা, নানা ফ্যাক্টর কাজ করে? সবকিছু মিলেই, তবে আমি বলবো যে আমেরিকা ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি অ্যান্ড আমেরিকা ইজ এ ল্যান্ড অফ ফ্রিডম, রাইট? আমরা এখানে এসে যেমন কথা বলার যেমন আমাদের অধিকার বা স্বাধীনতা রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এখানে কিন্তু আমাদের জবেরও স্বাধীনতা রয়েছে। আপনি ইচ্ছা করলে কিন্তু এই জবটা কালকে কুইট করতে পারেন, আপনি ইচ্ছা করলে কিন্তু আগামী দিন আপনার যোগ্যতা অনুযায়ী একটা জব বেছে নিতে পারেন। তো আমরা যেহেতু স্বাধীন প্রিয় জাতি, আমরা দেশকে স্বাধীন করেছি রক্তের বিনিময়ে, আমরা কিন্তু ভাষার জন্য স্বাধীন করেছি দেশকে, সুতরাং আমরা স্বাধীনতা প্রিয় একটি মানুষ। সুতরাং আমরা এমন কোনো জবে যেতে চাই যে জবের মধ্যে আমাদের এই স্বাধীনতাটুকু আছে। এবং আপনি যদি ম্যাকডোনাল্ডস, ডাঙ্কিন ডোনাট বা অন্যান্য কোনো প্রাইভেট কোম্পানির অধীনে বা কর্পোরেশনের অধীনে কাজ করেন, তাহলে কিন্তু আপনি কারো অধীনে কাজ করছেন, আপনার সুপারভাইজার থাকবে, আপনার ম্যানেজার থাকবে, আপনার বস থাকবে। এই একটি পেশা যেখানে আপনার সুপারভাইজার, ম্যানেজার কিংবা কোনো বস নেই, আপনি ইচ্ছে মতো আপনি স্কেজুল তৈরি করতে পারেন, সপ্তাহে 2 দিন কাজ করতে পারেন, 7 দিন কাজ করতে পারেন, যে কোনো সময় কাজে নামতে পারেন। এই যে স্বাধীনতাটুকু আছে, এই স্বাধীনতার টানই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি এই পেশার মধ্যে আসে। নট অনলি দ্যাট, শুধুই কি স্বাধীনতা নাকি এর পাশাপাশি অন্য যে কোনো চাকরির সাথে টেক্কা দেওয়ার মতো ইনকাম আপনার? আমি আপনাকে বলি, হিউজ নাম্বার অফ বাংলাদেশি যারা আমাদের কাছে লাইসেন্স রিনিউ করতে আসে, আমি যখন তাদের সাথে কথা বলি, তারা বলে যে তারা শুধুমাত্র এই জবটার উপরেই নির্ভরশীল না, এর পাশাপাশি তারা হয়তো অ্যামাজনের সাথে কাজ করছে, অনলাইনে অনেক আইটি জব করছে, ফ্রিল্যান্সিং এর জব করছে, অন্যান্য অনেক কিছুই তারা করছে। আমি সেদিন জেএফকে তে গেছি, জেএফকে তে আমার অ্যাডভার্টাইজমেন্টে যখন আমি গেলাম, তখন আমি দেখলাম যে একজন ফোন নিয়ে বিজি আছে। আমি তাকে একটা আমার কার্ড দিতে গেলাম, সে বললো যে ভাই আমি একটু ফোনে বিজি আছি এই মুহূর্তে, একটা সেল নিয়ে। আপনি কি সেল নিয়ে ব্যস্ত আছেন? উনি বলেন যে আমি একটা অ্যামাজন একটা প্রোডাক্ট বিক্রি করে এই মুহূর্তে সেটা নিয়ে ব্যস্ত আছে। ইউ সি দ্যাট, এর মানে হচ্ছে সে কিন্তু একটা জবের মধ্যে আরেকটা জব করছে। তো এই যে মাল্টিপল জব করার যে স্বাধীনতাটা এখানে আছে এবং মাল্টিপল ভাবে ইনকাম করার, 360 ডিগ্রি ইনকাম করার যে সুযোগ আছে, এই সুযোগটা এই জবটা কিন্তু করে দেয়। এটা হলো পার্ট টাইমলি হয়তো তিনি বেশিরভাগ সময় ড্রাইভিং করছেন, পার্ট টাইমলি অন্য জব করছেন, অথবা অন্য জব করছেন, পার্ট টাইমলি এই ড্রাইভিংটা করছেন। কিন্তু কেউ একজন যদি ফুল টাইমার তিনি টিএলসি ড্রাইভিং করতে চান, তার ইনকামটা কেমন হয়? ভেরি গুড কোয়েশ্চেন। ফুল টাইম যারা জব করে, যেমন আমি একসময় ফুল টাইম ক্যাব ড্রাইভার ছিলাম ব্যাক ইন 2007 to 2012-13। তো তখন ইয়েলো ক্যাবই ছিল প্রিডমিনেন্ট ক্যাব নিউ ইয়র্ক সিটির মধ্যে। তখন আমি দেখেছি, এবং আমরা যেহেতু এখন নতুন স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্ট সবাইকে নিয়ে কাজ করি, একটা মানুষ, আমরা এই ইন্ডাস্ট্রিতে কিন্তু ফুল টাইম জব বলতে ইয়েলো ক্যাব এবং গ্রিন ক্যাব ইন্ডাস্ট্রিতে 6টা বা 7টা শিফটকে বোঝানো হয়, 7টা শিফটকে বোঝানো হয়। এবং ইয়েলো ক্যাব এবং গ্রিন ক্যাবের মধ্যে শিফটগুলো কিন্তু এরকম 5 AM to 5 PM, 5 PM to 5 AM, যেটা উবার এবং লিভ বা এফএসবি ক্ষেত্রে কিন্তু যেটা শিথিলযোগ্য, বা সেক্ষেত্রে কিন্তু টাইম বাউন্ড কিছু নেই। তো আমি যদি আপনাকে বলি, একজন যদি ফুল টাইম জব করে, 6 দিন যদি জব করে, ট্যাক্সি যদি চালায়, প্রতিদিন যদি 10 ঘন্টা করে কাজ করে, সে যদি ইয়েলো ক্যাব চালায় ফর এক্সাম্পল, তার সে প্রতিদিন করে $300 থেকে $350 সে ইনকাম করতে পারে আফটার অল ডিডাকশনস। এটা গ্রিন ক্যাবের ক্ষেত্রে একটু কম, বিকজ গ্রিন ক্যাবের কিছু রেস্ট্রিকশনস আছে, কারা ম্যানহাটনের বেশিরভাগ অঞ্চলে এবং জেএফকে লাগোরিয়া যাত্রী পিক আপ করতে পারে না, শুধু ড্রপ আপ করতে পারে। তাদের অ্যাভারেজ ইনকাম প্রতিদিন সবকিছু বাদ দিলে $150 to $200 মতো হয়। ইনকাম অ্যাভারেজটা উবার ড্রাইভারদের সবচেয়ে বেশি, বিকজ উবার ড্রাইভারদের একটা স্বাধীনতা আছে, যে কোনো সময় তারা অ্যাপস অন করে কাজ করতে পারে, যে বিজি সময় কাজ শুরু করতে পারে, এবং তারা ওই গ্রিন ক্যাব ইয়েলো ক্যাবের মধ্যে মতো আর কি 12 ঘন্টার মধ্যে টাইম বাউন্ডটা ওদের নেই, যার ফলে একজন ওই যাত্রী, আপনি কিন্তু 10 ঘন্টার বেশি যাত্রী নিতে পারবেন না, এটা কিন্তু ল। তো 10 ঘন্টা যাত্রীর উপস্থিতি আপনাকে কমপ্লিট করতে হলে কিন্তু 14-15 ঘন্টা ক্যাব চালাতে হয়। 14-15 ঘন্টা ক্যাব কিন্তু আপনি গ্রিন ক্যাব আর ইয়েলো ক্যাবে চালাতে পারবেন না, এটা সম্ভব কেবলমাত্র এফএসবি ক্যাবের ক্ষেত্রে, যেমন উবার এন্ড লিফট, যার ফলে ওদের ইনকামটা অনেক বেশি। একটা উবার ড্রাইভার প্রতিদিন তিনিও $350 থেকে $400 ইনকাম করতে পারে। বাট এগেইন, top 20% ক্যাব ড্রাইভার, why should I say top 20% ক্যাব ড্রাইভার? বিকজ এই ইন্ডাস্ট্রিতে কিন্তু কাস্টমার সার্ভিস একটা ম্যাটার করে। আপনার গেস্টার, আপনার পোস্টার, আপনার পার্সোনালিটি, আপনার ভেহিকল কতটুকু ক্লিন, অডর ফ্রি, আপনি কতটুকু মানুষের সাথে কথা বলতে পারছেন, মানুষের কতটুকু আপনি হেল্প করছেন, একজন যাত্রী সে ব্যাগ বা লাগেজ নিয়ে এসছে, আপনি তাকে মানে লোডিং আনলোডিং এ সহযোগিতা করছেন কিনা, আপনি স্মাইলিং ফেসে কাস্টমারের সাথে কথা বলছেন কিনা, এগুলোর ক্ষেত্রে কিন্তু ইনকাম কিন্তু ডিফার করে। কারণ হচ্ছে গুড সার্ভিস ক্যান ব্রিং গুড মানি, অন দ্য আদার হ্যান্ড ব্যাড সার্ভিস, আমি এই প্রশ্নটা হয়তো আপনাকে করতাম, সেটা হলো যে অনেককে আমরা দেখি তারা হয়তো জীবিকা নির্বাহের জন্য মূলত এই পেশাটার উপর নির্ভরশীল, কিন্তু
আন্তরিকতার জায়গায় কিংবা সার্ভিসের জায়গাটাতে তারা কিছু কিছু হয়তো কমন ভুল করেন, তিনি হয়তো সেটা জানেনই না, কিন্তু নিশ্চয়ই আপনাদের ট্রেনিং এ সেগুলো দেয়া হয় কিংবা আপনারা হয়তো বলে দেন যে এইসব বিষয় যাত্রীদের সাথে এই ধরনের ব্যবহারগুলো করা উচিত। আসলে যাত্রীদের সাথে কমন কোন ভুলগুলো করেন যেগুলো কারণে তাদের স্কোরগুলো কমে যেতে পারে? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি যদি এটাকে ক্যাটাগরাইজ করি, দ্য ফার্স্ট ওয়ান, ইট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শুড বি ইউর বেসিক ওয়েপন টু ডু কাস্টমার সার্ভিস বিজনেস। আপনার যদি কমিউনিকেশনস যদি স্কিল না থাকে তাহলে কিন্তু মানুষকে কনভিন্স করা যায় না। মানে আপনি কিন্তু প্রতিদিন হরেক রকমের যাত্রী পাচ্ছেন, হরেক অঞ্চলে যাত্রী পাচ্ছেন, তাদের কিন্তু আপনাকে দেখার পয়েন্ট অফ ভিউটা ভিন্ন হতে পারে। এক একজন এক এক কালচার থেকে উঠে এসে নিউ ইয়র্ক সিটিতে আসছে, সো তাদের সিচুয়েশনটা বুঝে, কাস্টমার স্টেট অফ মাইন্ডটা বুঝে তাকে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা দিচ্ছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনার দখল থাকে তাহলে আপনি কিন্তু স্ট্রং কমিউনিকেশন করতে পারেন। অনেক সময় কাস্টমার আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু এই তার ভুল বোঝাটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে। অন্য কোর্স নিয়ে আসতে পারেন, অন্য আলোচনা নিয়ে আসতে পারেন, অন্য প্রসঙ্গে তার সাথে কথা বলে আপনার মানে কোর্স অফ ডিসকাশনটাকে আপনি চেঞ্জ করতে পারেন। তো এগুলো হচ্ছে সেই ড্রাইভারগুলো ভালো ইনকাম করে যারা এগুলো ভালো মেনটেন করতে পারে। তবে হ্যাঁ, আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে ওভারঅল এই ল্যাঙ্গুয়েজ বিষয়টা কিন্তু একটা বড় ইস্যু। এই জন্য আমি অনেক সময় ক্লাসের মধ্যে এনকারেজ করি যে আপনারা, এখন তো সোশ্যাল মিডিয়া যুগে আপনার ইউটিউবে ইংলিশে স্পিকিং করা যায়। যেমন আমি প্রথম যখন বাংলাদেশ থেকে আমেরিকায় আসি, আমি কিন্তু ভালো ইংলিশ বলতে পারতাম না, আমার ছিল ব্রিটিশ অ্যাকসেন্ট। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আমি ব্রিটিশ অ্যাকসেন্টের কথা বলে আমেরিকান বুঝি না, আমেরিকান তার অ্যাকসেন্টের কথা বলে আমি বুঝি না, বাট অ্যালং দ্য ওয়ে আই ওভারকাম অল অফ দিস ব্যারিয়ার্স। অ্যান্ড যখনই আমার কাছে যাত্রী থাকতো না তখনই কিন্তু আমি রেডিওটা চালু করে দিতাম, রেডিওতে নিউজ শুনতাম যে কোন প্রোনাউন্সিয়েশন তারা করতেছে একই শব্দের মধ্যে, কোন বডি ল্যাঙ্গুয়েজে তারা কথা বলতেছে, উচ্চারণ কি, এবং মাঝে মাঝে কিছু শব্দ আছে যেগুলো আমি নোট করতাম কিন্তু গাড়িতে বসে বসে। এই ভোকাবুলারিগুলোকে আমি বাসায় গিয়ে নিজেদের মতো করে প্র্যাকটিস করতাম, এবং এগুলো পরের দিন এসে আবার যাত্রীর সাথে এই ল্যাঙ্গুয়েজগুলো আমি প্র্যাকটিস করতাম। এইভাবে করে কিন্তু উইদিন লাইক ইয়ার টু 1 or 2 আমি কিন্তু এই ভেরিয়েন্সগুলো ওভারকাম করছি। গ্রিটিংস এর বিষয় আছে, সেই বিষয়গুলো যদি করে ফেলা যায় তাহলে ইজিলি একটা কমিউনিকেশন। আমি আপনাকে বলি, অনেক ড্রাইভার আছে যারা বলেন না গুড মর্নিং স্যার, how are you sir, how is the day sir, look at the outside is so beautiful today. This is the start of conversation, a start of communication. আপনি যদি কথার মধ্যে দিয়ে কাউকে গুড ফিলিং দিতে পারেন, and you can win the heart and you can win the business. এটা খুবই গুড, এবং এটা আসলে তার নিজের ইনকামের সাথে জড়িত, সরাসরি ইনকামের সাথে জড়িত। আমরা আরেকটু জানবো আপনার কাছে, সেটা হলো অনেকেই বলেন, বিশেষ করে যারা হয়তো ভাবছেন এই জায়গায় তার ক্যারিয়ারটা গড়বেন, কিন্তু টিএলসির নাম্বার প্লেটের ক্ষেত্রে একটা ক্রাইসিস আছে। আমরা জানি নিউ ইয়র্ক স্টেটের পলিসির কারণে এই ক্রাইসিসটা আছে। এই ক্রাইসিসের কারণে তিনি মনে করেন নাম্বার প্লেট তো পাওয়া যাচ্ছে না, তাহলে আমি কি করব? আমি এই ট্রেনিং নিয়ে, এই ড্রাইভিং এর লাইসেন্স নিয়ে আমি কি করব যদি নাম্বার প্লেট না পাওয়া যায়? নিশ্চয়ই কিছু বিকল্প অপশন আছে। এই প্রশ্ন অনেকেরই, বিশেষ করে যারা নতুন টিএলসি লাইসেন্স নিতে চান তারা এই প্রশ্ন নিজে করে আপনারা হতাশাগ্রস্ত হন, কিন্তু আমি আপনাদের এই প্রশ্নের একটা সমাধান দিচ্ছি। ফার্স্ট অফ অল, লাইসেন্স আপনি যদি আজকে পান আপনি কালকেই কিন্তু ক্যাব চালাতে পারবেন। হ্যাঁ, এখন কিছু এফএইচবি ইন্ডাস্ট্রি আছে, কিছু কর্পোরেট বিজনেস আছে, তারা আপনাকে কিউ এর মধ্যে রেখে দিবে, ওয়েটিং এ রেখে দিবে। যেমন উবার এবং লিফট, আপনি আজকে লাইসেন্স পেলে কালকে আপনি উবার লিফটের সাথে কাজ করতে পারবেন না। তারা আপনাকে হয়তো 6 মাস 7 মাস 8 মাস আপনাকে কিউ এর মধ্যে রাখে, কারণ ওরা নতুন ড্রাইভারদেরকে সহসা আপনার এই পারমিটটা দিতে চায় না। বাট আপনি যদি গ্রিন ক্যাব বা ইয়েলো ক্যাব চালাতে চান তাহলে আপনি যে কোনো দিন, আমাদের এখানে নিউ ইয়র্ক সিটিতে মানে হান্ড্রেডস অফ বেজ আছে, বেজগুলোর সাথে আপনি গিয়ে কাজ করতে পারেন। এছাড়া র্যাভেল আছে, নতুন আরো ইন্ডাস্ট্রি আসতেছে, লোকাল কিছু বেজ তৈরি হচ্ছে, কার সার্ভিস বেজ আছে, এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে। নট অনলি দ্যাট ইউ হ্যাভ টু ড্রাইভ উইথ উবার এন্ড লিফট, বাট দেয়ার আর সাম আদার বেজ অর সার্ভিস বিজনেসেস অর ইয়েলো ক্যাব অর গ্রিন ক্যাব, ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্যাম এনি টাইম ইউ ওয়ান্ট। এবং আরো একটি প্রশ্ন অনেকে করেন, সেটা হলো যে আপনি যদি এই ড্রাইভিংটা করতে চান আপনার কি নিজস্ব ভালো গাড়ি থাকতে হবে, নাকি আপনার গাড়ি ছাড়াও আপনি এই কাজটা করতে পারবেন? ভেরি গুড কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, ইয়েলো এবং গ্রিন ক্যাব চালানোর জন্য তো আপনার নিজস্ব গাড়ি না থাকলেও চলবে। আপনি কারোর সাথে পার্টনারশিপে করতে চান, ধরুন আপনার গাড়ি আছে এবং আপনার গাড়িতে আমি একজন পার্টনার হিসেবে আপনার গাড়ি চালাতে পারি। এটা উবারের ক্ষেত্রে সম্ভব, লিফটের ক্ষেত্রে সম্ভব, গ্রিন ক্যাবের ক্ষেত্রে সম্ভব, ইয়েলো ক্যাবের ক্ষেত্রে সম্ভব। ইয়েলো ক্যাব বেসগুলোতে গিয়ে দুইজন মিলে একটা গাড়িকে সপ্তাহের জন্য বা মাসের জন্য লিজ নিয়েও কিন্তু চালানো যায়, এবং আপনি ডেইলি বেসিসেও কাজ করতে পারেন, কিন্তু এই অপরচুনিটি কিন্তু আছে।
ওকে ফাইন, অনেকগুলো প্রশ্ন হয়তো দর্শকরা করছিলেন, তাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি। এরপর আপনার কাছে জানবো যে শুধুমাত্র নিউ ইয়র্কে হয়তো এই চাহিদাটা বেশি, কিন্তু কেউ একজন হয়তো ভাবছেন তিনি, অনেকেই তো আসলে নিউ ইয়র্ক ছেড়ে যাচ্ছেন, অন্যান্য সিটিগুলো, অন্যান্য স্টেটগুলোতে যাচ্ছেন, কিংবা নিউ ইয়র্ক সিটির বাইরে অনেকেই বাড়ি কিনছেন, শিফট করছেন, অলবেনি, ব্রিংহামটন, নানা জায়গায়, বাফেলো, এইসব জায়গায় এই টিএলসি ড্রাইভিং এর চাহিদা কেমন? চমৎকার। ফার্স্ট অফ অল হচ্ছে এই টিএলসিটা, টেক্সি অ্যান্ড লিমুজিন কমিশন, নিউ ইয়র্ক সিটির একটি ডিপার্টমেন্ট যেটা শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে আছে। এটা আপনি আলবেনিতে পাবেন না, এটা আপনি বাফেলোতে গেলে পাবেন না, এটা আপনি নিউ জার্সি পাবেন না, আমাদের সারাউন্ডিং স্টেটগুলোতে গিয়ে পাবেন না। এটা নিউ ইয়র্ক সিটি, বিকজ উই বিলিভ নিউ ইয়র্ক সিটি ইজ ভেরি এক্সক্লুসিভ। দিস ইজ দ্য ফাইন্যান্সিয়াল সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য পলিটিক্যাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, বিকজ উই হ্যাভ ইউনাইটেড নেশনস, অ্যান্ড দিস ইজ অলসো দ্য সেন্টার অফ দ্য ইমিগ্রেন্ট পিপলস অফ দ্য ওয়ার্ল্ড। যার ফলে নিউ ইয়র্ক সিটি এই অল্প জায়গার মধ্যে আমরা এত মানুষ বসবাস করি। ইট ইজ ওভার পপুলেটেড, কিন্তু নিউ ইয়র্ক সিটি কিন্তু ওভার পপুলেটেড। তো যার ফলে এখানে সবকিছুকে কন্ট্রোল করার জন্য এক একটা ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্ট অধীনে কাজ করতে হয়। অন্যান্য শহরগুলো কিন্তু এত পপুলেটেড না। আপনি নিউ ইয়র্ক সিটির বাইরে যান, দেখবেন লং আইল্যান্ডে কাম অ্যান্ড কোয়াইট, নাসা কাউন্টি আছে, সাবো কাউন্টি আছে, এগুলো কিন্তু সিটি। ওদের কিন্তু নির্দিষ্ট কোনো এরকম লাইসেন্সিং সিস্টেম বা পরীক্ষার সিস্টেম কিন্তু নাই। ওখানে কিন্তু আপনার বেসিক যে ড্রাইভার লাইসেন্স, এটা দিয়ে কিন্তু আপনি কোনো একটা উবার বা লিফট বেজের সাথে কিন্তু অ্যাফিলিয়েট হয়ে কিন্তু সেখানে ক্যাব চালাতে পারেন। বাট নিউ ইয়র্ক সিটিতে আপনাকে এই এক্সক্লুসিভনেসটা আছে। এই প্রশ্নের সাথে আমি আরেকটা জিনিসও আপনাকে বলি, অনেক ক্যাব ড্রাইভার, ক্যাব চালানোটা কিন্তু মানে অনেকের কাছে একটা মনোটোনাস জব, বিকজ আপনাকে 6 দিন কাজ করতে হয়, আপনাকে পয়সা বেশি ইনকাম করার জন্য আপনি বেশি বেশি কাজ করেন। অনেক সময় মানুষ আমরা দেখেছি যে ক্লান্ত হয়ে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যায়। আবার আমি রিসেন্টলি এটাও দেখেছি যে অন্য শহরে গিয়ে, যেমন বিংহ্যামটন, বাফেলো কিংবা আলবেনি কিংবা পেনসিলভেনিয়াতে গিয়ে সেখান থেকে কিন্তু আবার অনেকে ফিরেও আসছে। কারণ হচ্ছে যে লুক, নিউ ইয়র্ক সিটিতে আমরা একটা মিনি বাংলাদেশ তৈরি করেছি। এই মিনি বাংলাদেশটা কিন্তু অন্য শহরের মধ্যে আপনি সহসা পাবেন না। তো যার ফলে আমরা বাঙালি একটা আমাদের স্বভাব আছে কি, যে আমরা দিন শেষে মানে পরিশ্রম করার পরে আমরা ঘরে ফিরে ওই তারপরে বের হয়ে ওই মোড়ে গিয়ে আমরা একটু চা খাবো, একটু রাজনীতি নিয়ে কথা বলবো, একটু দেশ নিয়ে কথা বলবো, একটু স্লোগান দিব ডাইভার্সিটি প্লাজাতে গিয়ে। এই যে বাঙালিপনা, এই বাঙালিপনাটার অভাব অন্যান্য স্টেটগুলোতে, অন্যান্য জায়গাগুলোতে খুবই বেশি। যার ফলে ওই অভাব অনেকে নিতে পারেন না। হ্যাঁ, আপনি সার্ভাইভ করতে পারবেন, কিন্তু মানুষ হিসেবে আপনাকে বেঁচে থাকার জন্য তো শুধু অর্থই একমাত্র অবলম্বন হতে পারে না। আপনার বন্ধু দরকার, সঙ্গ দরকার, বাঙালি মুখ দেখা দরকার, বাংলা মানে বাংলাদেশ থেকে আসা শাকসবজি খাওয়া দরকার, কমিউনিটি দরকার, বাংলার কমিউনিটি বলে যে মানুষ সামাজিক জীব, এক্স্যাক্টলি সমাজ দরকার। এই কমিউনিটিটা আমাদের নিউ ইয়র্কের বাইরে, আমেরিকার অন্য কোনো জায়গায় এত বেশি মানে ফর্মুলেটেড না, কনসলিডেটেড না, যার ফলে অন্য এলাকায় গেলে মানুষ একটা কাইন্ড অফ ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে অনেকে আমি ভুগতে দেখেছি, যার ফলে সে আবার ব্যাক করে চলে আসে। অনেকে নিউ ইয়র্কের এই ব্যস্ততা, এই জ্যাম, এই ট্রাফিক অনেক কিছু না নিতে পেরে হয়তো প্রশান্তির খোঁজে, যার কনসেপ্ট হয়তো অনেক কিছু। বাট আমি এই প্রসঙ্গে আপনাকে বলি, আসলে নিউ ইয়র্ক সিটিতে হচ্ছে অর্থ ইনকামের জন্য ভালো জায়গা, বসবাসের জন্য সবার জন্য ভালো জায়গা কিনা আমি জানি না। তবে আপনি যদি সিঙ্গেল পিপল হন, ইউ আর দ্য কিং অফ নিউ ইয়র্ক সিটি। বাট ইফ ইউ হ্যাভ এ ফ্যামিলি, combination of 4-5 people, then নিউ ইয়র্ক সিটিতে আসলে একটু ডিফিকাল্ট। আর এই জন্যই কিন্তু ক্যাব ড্রাইভাররা যাদের ফ্যামিলি আছে তারা কিন্তু দেখবেন আপনি 6 দিন 7 দিন পর্যন্ত কাজ করে, এবং একটা সময় এই দীর্ঘ সময় ধরে এইভাবে কাজ করার ফলে এটা কিন্তু একটা সাইড ইফেক্ট বা একটা এফেক্ট কিন্তু তার শরীরের মধ্যে পড়ে। অনেকে বলেন যে দীর্ঘক্ষণ বসে থাকা, এটা তো আসলে ডাক্তারও না করেন কিংবা স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই ধরনের অভিজ্ঞতা কি আপনাদের যারা স্টুডেন্ট কিংবা যারা আপনাদের এখান থেকে ট্রেনিং করেন, রিনিউ করেন লাইসেন্স, তাদের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন? হ্যাঁ, এরকম আমরা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে পাই। আমি যদি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলি, ড্রাইভারদের আমি দেখেছি তারা সোশ্যাল লাইফ খুব কম মেনটেন করে। তারা ফ্যামিলি লাইফ একটু বেশি তাদের সময় দেওয়া দরকার, ফ্যামিলি লাইফ একটু বেশি মেনটেন করা দরকার, বাচ্চাদেরকে সময় দেওয়া দরকার, ভ্যাকেশনে যাওয়া দরকার। এছাড়া মনে করেন যে কমিউনিটি যেসব প্রোগ্রাম হয় সেগুলোতে যাওয়া দরকার, কমিউনিটি মানুষের সাথে মেশা দরকার, হাহি করা দরকার। ইভেন কি দরকার হলে বাংলাদেশের যে পলিটিক্স এখানে করে সেটাও করেন। বাট ইউ নিড দিস, মানে মানি, আমি বলি যে মানিটা কি, আসলে মানিটা হচ্ছে একটা এনার্জি, একটা টুলস, ইউ নিড টু ইউজ দিস। বাট মানি ক্যানট বি দ্য সোর্স অফ অল হ্যাপিনেস ইন ইউর লাইফ। এমন সময় হতে পারে, এমনই অনেক ক্যাব ড্রাইভার দেখেছি তাদের 2-3টা করে নিউ ইয়র্ক সিটিতে বাড়ি আছে, বাট আফটার ড্রাইভিং 25 to 30 ইয়ার্স দেখা যাচ্ছে সে একটা ভালো মিষ্টি খেতে পারে না, বিকজ তার ডায়াবেটিস আছে, একটা গরুর মাংস খেতে পারে না, কান্ত কোলেস্ট্রল প্রবলেম, রিং বসানো হয়েছে। সো দিস ইজ নট হেলদি লাইফ। সো ইউ নিড টু মেনটেন হেলদি লাইফ। এই জন্য আমি আমার ক্লাসে সাজেস্ট করি, দ্য ডে ইউ আর গেটিং দ্য টিএলসি লাইসেন্স, ইউ স্টার্ট ড্রাইভিং, অ্যাট দ্য সেম টাইম ইউ স্টার্ট গোয়িং টু দ্য জিম। কারণ হচ্ছে আপনাকে
আপনি যাই খাবেন এর বডিতে জমা হবে। আপনি যদি আপনার গুড হেলথ মেনটেন না করেন তাহলে আপনি এখানে দীর্ঘদিন কাজ করতে গেলে অনেক এলিমেন্টস আপনার শরীরের মধ্যে অটোমেটিক চলে আসবে। একটা প্রশ্ন আপনার কাছে করব আজকের আলোচনার জন্য, সেটা হলো যে অনেকেই টিএলসি লাইসেন্স পাচ্ছেন, এই টিএলসি লাইসেন্স পাওয়াটা কি শেষ কথা, নাকি নানা কারণে আপনার এই টিএলসি লাইসেন্স বাতিল হতে পারে? কোন কোন সতর্কতাগুলো অবলম্বন করা দরকার? এটা খুবই একটা চমৎকার প্রশ্ন। টিএলসি লাইসেন্স আসলে বাতিল হতে পারে, এবং টিএলসি লাইসেন্স আপনি যদি টিএলসি তে যান, ট্যাক্স এন্ড লিমোজিন কমিশন অফিসে, তাহলে দেখবেন যে আপনি শত শত মানুষ ওখানে লাইন ধরে আছে, কারো লাইসেন্স সাসপেন্ড হচ্ছে, কারো লাইসেন্স বাতিল হচ্ছে। তো আমরা এদেশে যেটা খুবই দরকার সেটা হচ্ছে প্রত্যেককে এদেশে আইন জানতে হবে। যেটা আমি বলি যে ইফ ইউ নো দ্য ল, you face less hurdles. If you don't know the law, then you face the hurdles every step of your way. তো এই কারণে যখন আপনি ট্যাক্সি চালাবেন ফুল টাইম, তখন ট্যাক্স এন্ড লিমোজিন কমিশনের যে লগুলো, এটা আপনাকে মোটামুটি জানা দরকার, এবং জানা দরকার আপনার হচ্ছে ডিএমবি লগুলো, অর্থাৎ স্টেট লগুলো। আদারওয়াইজ আপনার লাইসেন্স কিন্তু সাসপেন্ড হতে পারে, রিভোক হতে পারে। যেসব মোটা থাকে, যেসব কারণে কারো লাইসেন্স রিভোক বা সাসপেন্ড হতে পারে, সেটা হচ্ছে প্রথমত পয়েন্টস। বিভিন্ন আপনার অফেন্স করার কারণে, বিভিন্ন টিএলসি ভায়োলেশনস করার কারণে যেসব টিকিটে পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলো থেকে যদি 6 থেকে 9 পর্যন্ত যায়, তাহলে কিন্তু লাইসেন্স 30 দিনের জন্য সাসপেন্ড হয়ে যায়। পয়েন্ট যদি 10 বা তার চেয়ে বেশি যায়, তাহলে কিন্তু আপনার লাইসেন্স রিভোকড হয়ে যাবে। এটা কিন্তু ডিএমবি পয়েন্টের মানে পয়েন্টগুলো কিন্তু এখানে কাজ করে, টিএলসির পয়েন্টও সেপারেটলি এখানে কিন্তু ক্যালকুলেট করা হয়। এছাড়া আপনি যদি কোনো অপরাধ করেন, যেমন ইন্টেনশনাল কোনো যদি অ্যাক্সিডেন্ট আপনি করেন, লেটস সে আমি ফোনের মধ্যে বিজি, ফোন হচ্ছে ইউজ করা হচ্ছে ইলিগাল, কিন্তু আমি ফোনে বিজি থাকার কারণে আমি ইন্টারসেকশনে আমি স্টপ সাইন থামতে ব্যর্থ হলাম, একটা অ্যাক্সিডেন্ট করলাম, কেউ সিভিয়ারলি ইনজুর হলো অথবা মারা গেল, আমার লাইসেন্স কিন্তু সারা জীবনের জন্য রিভোক হয়ে যেতে পারে। এছাড়া আরো রিভোক হতে পারে একই ধরনের অপরাধ যদি আপনি একই বছরে 3 বার করেন, বা একই ধরনের অ্যাক্সিডেন্ট, মনে করেন যদি অ্যাক্সিডেন্ট যদি 3টা আপনার বছরের মধ্যে থাকে, ওয়্যার ইউ আর রেসপন্সিবল অ্যান্ড ইট ইজ প্রুভেন টু বি রেসপন্সিবল, তাহলে কিন্তু আপনার লাইসেন্স রিভোক হয়ে যেতে পারে। এছাড়া আপনার ড্রাগ, যেমন আপনি জানেন, যদিও এই দেশে মারিয়ানোর মতো ড্রাগ এখন কাইন্ড অফ লিগাল, কিন্তু আপনি ড্রাগ নিয়ে, ড্রাগ সেবন করে কিন্তু আপনি ক্যাব চালাতে পারবেন না। যদি কখনো আপনার শরীরে ড্রাগের অস্তিত্ব পায় যে আপনি ড্রাগ নিয়ে ক্যাব চালিয়েছেন, আপনার লাইসেন্স কিন্তু রিভোক হয়ে যাবে। এগুলো হচ্ছে মোটা দাগের কারণ। এছাড়াও আরও ছোটোখাটো অনেক কারণ আছে, যেগুলো আপনারা টিএলসির ওয়েবসাইটে গেলেও পাবেন, গুগল করলেও পাবেন, অথবা আমাদের স্কুলে আসলে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির অনেকেই যেহেতু এই পেশার সঙ্গে জড়িত, তারা যেমন এটি জানার সুযোগ পাচ্ছে, যারা নতুন করে ভাবছে এই পেশায় তাদের ক্যারিয়ারটা সামনের দিকে এগিয়ে নেবে, তারা নিশ্চয়ই উপকৃত হবে আমাদের এই অনুষ্ঠান থেকে। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা দেখছিলাম দি ভিউজ অনুষ্ঠান। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, ফিরবো শীঘ্রই, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা যেমনটি জানিয়েছিলাম, বিরতির আগেই আপনাদের জানিয়েছিলাম আমরা আলাপ করব মেডিকেয়ার কেন কখন নেবেন এই বিষয়টি নিয়ে কথা বলতে। আমাদের সাথে স্টুডিওতে আছেন হেলথ ফার্স্টের মেডিকেয়ার অ্যাডভাইজার শাফি মাহমুদ। শাফি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা দর্শকদেরকে যেটি জানানোর চেষ্টা করছি সেটি হলো যে মেডিকেয়ার, এটি প্রায় আলোচনা করা হয়, এটার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়, কিন্তু আসলে একজন মানুষ কেন মেডিকেয়ার করবেন? জুয়েল ভাই, ধন্যবাদ। আবার ধন্যবাদ টিভিএন 24 দর্শকদের এবং টিভিএন 24 এর সাথে যারা আছেন তাদের সবাইকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রশ্নটা খুব কঠিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেডিকেয়ার কেন করবেন? উত্তরটা দেওয়ার আগে মেডিকেয়ারটা কি আমরা একটু বুঝে নিই। আপনি জানেন যে এর আগে 2 বার আমি আপনাদের প্রোগ্রামে এসেছিলাম, আমি বেসিক মেডিকেয়ার নিয়ে আলাপ করেছি, একটু ডিপেও গিয়েছি। আমি আজকে আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করি। তো আপনার প্রশ্ন ছিল মেডিকেয়ার কেন করবেন, তার আগে একটু বুঝে নিই যে মেডিকেয়ার জিনিসটা কি। মেডিকেয়ারটা হলো একটা ইন্স্যুরেন্স, যেটা 1965 মেডিকেয়ার অ্যাক্ট নামে, যেটা জুলাই 30 এটা প্রথম শুরু হয়। সো আমরা যারা কাজ করি, আমাদের কাছ থেকে আমাদের ইন্স্যুরেন্স প্রোভাইড করে। যখন 65 হয়ে যায়, অনেকে ওই সময়টা রিটায়ার্ড করে, তখন তার আর কোনো ইন্স্যুরেন্স থাকে না, তখন তার একটা ইন্স্যুরেন্স দরকার। ঠিক ওই জিনিসটার জন্য, বয়স্ক লোকদের জন্য বেসিক্যালি মেডিকেয়ারটা প্রথম চালু করা হয়। এবং
শুধু যে বয়স্ক লোকেরাই পাবে তা না, তার সাথে যদি আপনি টার্মিনালি ইল হন বা কিডনি বা যে কোনো ধরনের ডিসএবিলিটি থাকে, আপনি তখনও মেডিকেয়ার পাবেন, যদিও আপনি 65 না। সো আপনার প্রশ্নটা ছিল মেডিকেয়ার কেন করব? মেডিকেয়ার আমার হেলথ ইন্স্যুরেন্সের জন্য করব। আমরা কমিউনিটিতে মেডিকেড শব্দটা অনেক বেশি আমরা পরিচিত, যেহেতু আমাদের কমিউনিটি দিনে দিনে বড় হচ্ছে, আমাদের সিনিয়র সিটিজেন বাড়ছে, সো মেডিকেয়ারটা আমরা আস্তে আস্তে আমরা বুঝতে চেষ্টা করছি এবং আমরা জানতে চেষ্টা করছি। সো মেডিকেয়ারটা হলে আমরা যেটা পাবো যে মেডিকেয়ার, অরিজিনাল মেডিকেয়ারের সাথে যখন আপনি দু একটা প্ল্যান নেবেন, দু একটা প্ল্যান মানে কি পার্ট সি যেটাকে বলে, তখন আপনি বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। কোনো কোনো ইন্স্যুরেন্স কোম্পানি তারা আপনাকে ওটিসি কার্ড অফার করে, কোনো কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড ইমার্জেন্সি ট্রিটমেন্ট অফার করে, কোনো কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ফ্রি জিম মেম্বারশিপ দিচ্ছে, এই ধরনের বিভিন্ন সুবিধা দেয়। সো যখন আপনি 65 হবেন, আপনি এলিজিবল, উপযুক্ত হলে আপনি মেডিকেয়ারটা নেবেন। তার মানে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার, সেটা হলো যাদের 65 তারা এই মেডিকেয়ারটা পাচ্ছেন, এবং যারা অসুস্থ কিংবা ডিসেবল তারা মেডিকেয়ারের জন্য অ্যাপ্লাই 65 না হলেও 65 না হলেও তারা অ্যাপ্লাই করতে পারছেন, যে কোনো বয়সে সেটা পাচ্ছেন। এই যে 65 এর পরে তিনি মেডিকেয়ারটা পাচ্ছেন, তিনি কি 65 হয়ে যাওয়ার পরে এটার জন্য আবেদন করবেন? কখন, কিভাবে এই আবেদনটা তারা করবেন? আচ্ছা, আপনি 65 হলে আপনি যদি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যদি চান, তখন অটোমেটিক আপনাকে আর আলাদা মেডিকেয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে না। ওকে, আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা যদি আপনি অ্যাপ্লাই করেন, ওটার সাথে অটোমেটিক মেডিকেয়ার পার্ট এ এবং পার্ট বিটা দিয়ে দেয়, সো আপনাকে আলাদা করে করতে হবে না। এখন আমি যদি আসি, বারবার আমাদের কমিউনিটির কথাই আসছে, আমি কিন্তু বেসিক্যালি আজকে প্রোগ্রামটা আমি আমাদের বাঙালি কমিউনিটির কথা চিন্তা করে আমি জিনিসটা টোটাল আমার আলোচনাটা আজকে সাজিয়েছি। সো আমাদের কমিউনিটি দেখা যায় যে আমাদের মুরব্বী যারা আছেন তারা এই দেশে কাজ করেন না, এবং অনেকের ধারণা যে কাজ করিনি আমি মেডিকেয়ার পাবো না, কথাটা ভুল। আপনি যদি এই দেশে কয়েক বছর থাকেন, আপনার লিগ্যাল রেসিডেন্স বা সিটিজেনশিপ থাকে, আপনি মেডিকেয়ার অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাপ্লাই করলে আপনি ওই সুবিধাগুলো পাবেন। সো কখন অ্যাপ্লাই করতে পারবো? 65 হলে আপনি যদি এদেশে 10 বছর কাজ করে থাকেন, 40 ক্রেডিট, সেটা তখন আপনি পারবেন। অনেকে আছে অতদিন কাজ করেননি কিন্তু তারা 65 এর উপরে, এবং তারা এই দেশে অনেক দিন ধরে আছেন, লিগালি থাকছেন, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। মানে এমনকি তার যদি 40 ক্রেডিট না হয়, জি, তিনি কাজ করেননি, তিনিও মেডিকেয়ারের জন্য আবেদন করতে পারবেন? উনি মেডিকেয়ারের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু তাকে পাবেন কি? আবেদন করলেন, পাবেন কিনা তিনি? সম্ভাবনা থাকে। আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা এই দেশে কখনো কাজ করেননি এবং তাদের মেডিকেয়ার আছে, কিন্তু একটা কথা থাকে এখানে খুব ইম্পর্টেন্ট, আপনি যদি 40 ক্রেডিট না থাকে, আপনাকে মেডিকেয়ার পার্ট এটা, সাধারণত মেডিকেয়ার পার্ট এ ফ্রি যদি আপনি 40 ক্রেডিট থাকে। যদি আপনার না থাকে, আপনার প্রিমিয়াম পার মান্থ শুধু পার্ট এর জন্য 500 এর কাছাকাছি। সো আপনি তো ওই জিনিসটা দিতে পারবেন না, তখন আপনি নিয়ে কি করবেন? আপনার তো কোনো কাজ হবে না। সো ওই মেডিকেয়ারের সাথে যদি আপনার মেডিকেডটা থাকে, তখন মেডিকেড ওই প্রিমিয়ামটা দিয়ে দিচ্ছে, আপনাকে দিতে হবে না। ইউ আর নট লায়াবল ফর দ্যাট প্রিমিয়াম। সো আপনি মেডিকেড সহ যদি আপনি থাকে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং মেডিকেডকে বলতে হবে যে আমার এত টাকা প্রিমিয়াম আসছে, তুমি এটা দিয়ে দাও। ওটার জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশনটা আপনি ফিল আপ করলে আপনাকে ওই সাধারণত কি হয়, যিনি কাজ করেননি, অর্থাৎ কাজ না করলে তো তার ইনকাম থাকার কথা না, সেক্ষেত্রে তো সাধারণত তিনি মেডিকেড পেয়ে থাকেন। এক্স্যাক্টলি, সেই মেডিকেড থেকে মেডিকেয়ার টাকাটা নিয়ে নেয়। এই অপশনটা আছে। অনেকে এই ভয়ে কিংবা এই তথ্য শুধুমাত্র জানেন যে আমি কাজ করিনি, আমার 40 ক্রেডিট নেই, তাই আমি মেডিকেয়ার পাবো না, তাই তিনি হয়তো আবেদন করেন না কিংবা এই পথে হাঁটেন না। কিন্তু আপনি বলছেন যারা কাজ করেননি অটো তিনি মেডিকেড পাচ্ছেন, সেই কারণে তিনি মেডিকেয়ারও পাবেন। অটো পাবেন না, তাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে তিনি মেডিকেডটা পাচ্ছেন না, মেডিকেডটা এমনি পেয়ে যাচ্ছেন আপনি। মেডিকেডটা আপনার লিগ্যাল রেসিডেন্সি থাকলে মেডিকেড মোটামুটি সবাই পেয়ে যাচ্ছে, আমাদের কমিউনিটির মোটামুটি অনেকেরই মেডিকেড আছে। সো মেডিকেডের সাথে আপনি মেডিকেয়ারটা অ্যাপ্লাই করতে হবে। তখন যে প্রিমিয়ামটা আসবে মেডিকেয়ারের জন্য, মেডিকেডকে বলতে হবে যে তুমি আমার প্রিমিয়ামটা দিয়ে দাও। মেডিকেড মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই ওই জিনিসটা দিয়ে দেয়, যদি আপনার ইনকামটা ওই লিমিটের নিচে থাকে, যে থ্রেশহোল্ড যেটা আছে, যে মেডিকেড পাওয়ার উপযোগী যেটা, ওটার নিচে যদি থাকে, মেডিকেড ওটা দিয়ে দেবে।
দিয়ে দেবে। আমাদের একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি করুন, শুনতে পাচ্ছি। জি, আমার নাম হলো মোহাম্মদ মামুনুর রশিদ। আমি কুইন্সের একটি রিহ্যাব সেন্টার থেকে কল করেছিলাম। তবে আমার প্রশ্নটা একটু বড় হবে। সেটা হলো, আমি 2022-এর অক্টোবরে 23 তারিখে নিউ ইয়র্ক এসেছিলাম আমার ফ্যামিলি ভিজিট ভিসাতে ঘুরতে। আমি রাস্তায় দাঁড়ানো ছিলাম, আমার উপর একটা গাড়ি উঠিয়ে দেয়, তাতে আমার 2 পা হারায়। এরপরে আমার ফ্যামিলি চলে গেছে, এখন আবার ওরা আসছে। তারপর থেকে আমি কেয়ার সেন্টারে আছি, তো আমি কোনো কিছু করতে পারি নাই। পরবর্তীতে আমি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং ওইটা প্রসেসিং আছে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি কি সোশ্যাল আসলে কি আমার মেডিকেয়ার বা মেডিকেয়ার, হোম কেয়ার এই সম্পর্কে আমি কোনো সুযোগ সুবিধা বা কোনো কিছু পাবো কিনা, যেহেতু আমার কোনো ইনকামও নেই বা কোনো কিছু নেই? আপনার লিগ্যাল ইমিগ্রেশন স্ট্যাটাসটা একটু বলবেন? ইমিগ্রেশন স্ট্যাটাসটা এখন আমি ওই অ্যাক্সিডেন্টের পরে ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। আচ্ছা, আপনি মেডিকেয়ারের জন্য বিবেচিত হবেন না, কারণ মেডিকেয়ারের জন্য বিবেচিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই এই দেশের সিটিজেন হতে হবে অথবা গ্রিন কার্ড হতে হবে। মেডিকেয়ারের জন্য আপনি বিবেচিত হবেন না। সেক্ষেত্রে তিনি অপশন কি পাবেন ইন্স্যুরেন্স হিসেবে? মেডিকেইড হয়তো পাবেন, কিন্তু আমি ঠিক জানি না ওটা কিভাবে কাজ করে। আমার মনে হয় আপনি কোনো লয়ারের সাথে কথা বলেন, তারা হয়তো আপনাকে হেল্প করতে পারে। ওটা আমার সাবজেক্ট না, যেটা আমি জানি না, আমি সেটা নিয়ে আপনাকে আমি আসলে কোনো অ্যাডভাইস দিতে চাচ্ছি না, আমি সরি। ওকে, আমরা এরপর যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, আপনি বলছিলেন যে প্রিমিয়ারের একটা বিষয় বলছিলেন, মেডিকেয়ারের খরচ বা প্রিমিয়ার এটা কেমন হয়, এটা কে পে করেন? আচ্ছা, আমি এর আগে বলেছিলাম জুয়েল ভাই যে মেডিকেলের 2টা পার্ট থাকে। অ্যাকচুয়ালি মেডিকেল 4টা, বেশ কয়েকটা পার্ট থাকে। আমি একটা একটা করে আসি বলি। মেডিকেল পার্ট এ, এটা হচ্ছে আপনার হসপিটাল কভার করে। এই হসপিটাল কভার করে আপনি যখন 65 হচ্ছেন, এই দেশে আপনি কাজ করেছেন অনেকদিন, এটা আপনার জন্য ফ্রি। ঠিক আছে? এখন আপনি যদি কাজ না করে থাকেন, তখন প্রিমিয়ামটা যেটা বললাম, যেটা আপনাকে প্রত্যেক মাসে মাসে $500, আপনার যদি মেডিকেট থাকে মেডিকেট ওটা পে করবে। পার্ট বিটা হচ্ছে আপনার ডক্টরস অফিস ভিজিটগুলো কভার করে, সেই সাথে আপনার ডায়াগনস্টিক, সেই সাথে আপনার যত ধরনের আউট পেশেন্ট সার্ভিস আছে ওগুলো পার্ট বি কভার করে। পার্ট বি আপনাকে প্রিমিয়াম 2024 এই বছর এটার প্রিমিয়াম হলো 174.70, এটা আপনাকে দিতেই হবে, এটা আপনার দায়িত্ব। আবার বলছি, যদি আপনার মেডিকেট থাকে তাহলে মেডিকেট ওটা পে করবে। পার্ট সি আছে, যেটা আমাদের মতো ইন্স্যুরেন্স, আমি যে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি ওরা এটা ইস্যু করে, এটা থার্ড পার্টি ইস্যু করে। এবং বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, নিউ ইয়র্কে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা পার্ট সি ইস্যু করে। এটা আরেকটা নাম হচ্ছে যে মেডিকেয়ার অ্যাডভান্টেজ প্ল্যান। তো ওরা যে কাজটা করে, যে ওরা গভর্নমেন্ট থেকে এ এবং বি হচ্ছে অরিজিনাল মেডিকেয়ার, যেটা আপনার ফেডারেল গভর্নমেন্ট বা সোশ্যাল সিকিউরিটি যেটা ইস্যু করে, ওরা ওদের কাছ থেকে ওটা নিয়ে নেয়, নিয়ে ওরা পার্ট সিটা দেয়। এবং ওরা পার্ট এ এবং বি এটা কিন্তু আপনার ডেন্টাল কভার করছে না, আপনার ভিশন কভার করছে না, আপনার প্রেসক্রিপশন ড্রাগস কভার করছে না, আপনার হিয়ারিং এগুলা কভার করছে না। সো পার্ট সি যখন নিচ্ছেন আপনি, তখন এই সবগুলাকে ওরা কভার করছে, এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কভার করছে। তারা আপনার কাছ থেকে কোথাও একটা ছোটখাটো প্রিমিয়াম নিচ্ছে বা ছোটখাটো একটা কো ইন্স্যুরেন্স নিচ্ছে বা কিছু একটা নিচ্ছে। এরপর আসে পার্ট ডি, যেটা হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগস। ডি মিনস ড্রাগস। সো এটাতে আপনি প্রেসক্রিপশন ড্রাগস নিতে পারেন, ওটার জন্য আলাদা প্রিমিয়াম দিতে হবে। কিন্তু আপনার হাতে যদি পার্ট সি থাকে, পার্ট সি ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই পার্ট ডি কে কভার করে, সো আপনাকে আলাদা করে নিতে হচ্ছে না। সো কস্টের কথা যেটা বললেন, আবার আসি, আপনার কাছে যদি মেডিকেয়ার এবং মেডিকেট দুটোই একসাথে থাকে, মোস্ট অফ দ্য কেস ইওর আউট অফ পকেট কস্ট ইজ 0। আপনি বলছিলেন যে বিটা দিতে হয়। বিটা তাকে দিতে হয় যদি আপনি এখানে কাজ করেন, আপনার ইনকাম যদি হাই হয়, তখন ইউ হ্যাভ টু পে পার্ট বি 174.70। এটা একটা লিমিট পর্যন্ত আছে। আপনার ইনকাম যদি 200,000-এর নিচে থাকে, তখন আপনি এটা দিবেন। এর উপরে গেলে আরেকটা স্টেজে ওই প্রিমিয়ামটা আরো বেড়ে যাবে। ন্যূনতম আমরা ধরে নিচ্ছি 175 ফর অনলি পার্ট বি। অনলি পার্ট, তার মানে যদি আপনার ইনকাম করে থাকেন আপনি এখানে, সেক্ষেত্রে আপনাকে 175 দিতেই হবে। এটা দিতেই হবে আপনাকে। এর সাথে যুক্ত হচ্ছে সি
কারণ সি আপনি বলছিলেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদেরকেও একটা প্রিমিয়াম দিতে হয়, না, সেটা কেমন? সেটা ডিপেন্ড করে আপনি কি ধরনের, কারণ আপনি যদি এখানে মনে করেন যে লিগালি কাজ করে থাকেন, আপনি 10 বছর কাজ করছেন, আপনার পার্ট এ বি আছে, সেই সাথে আপনি পার্ট সি নিয়েছেন, তখন ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হয় না, আপনাকে দিতে হবে যখন আপনি ডাক্তারের কাছে গেলেন। প্রাইমারি ডাক্তার সাধারণত কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কোনো পয়সা রাখে না, বাট আপনি স্পেশালিস্টের কাছে গেলেন, তখন হয়তো কোনো স্পেশালিস্ট আপনাকে $35 বা $25 বা $30 চার্জ করলো। এটা ডিপেন্ড করে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির উপর। ঠিক একই জিনিস আপনি প্রেসক্রিপশন ড্রাগস নিতে গেলেন, ঠিক আছে, তখন আপনাকে একটা কো পেমেন্ট দিতে হয়। কোনো ক্ষেত্রে এটা $5, বেশিরভাগ ক্ষেত্রে জেনারিক ড্রাগস এগুলো জিরো, কোনো কো পেমেন্ট দিতে হয় না। বাট কোনো ক্ষেত্রে আপনার যখন ব্র্যান্ড নেম এগুলো ওষুধ নিতে চাবেন, ওদের বিভিন্ন টিয়ার আছে, ওই টিয়ারে $10 হতে পারে, $47 হতে পারে, $250 হতে পারে, $500 হতে পারে, ডিপেন্ডস কি ধরনের মেডিকেশন আপনি নেবেন। ওকে, দ্যাট ইজ পার্ট ডি। এই ক্ষেত্রে আরেকটা বিষয় চলে আসে, সেটা অরিজিনাল মেডিকেয়ার এবং কিছু কিছু আছে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা স্পন্সর্ড মেডিকেয়ার। এই দুটোর পার্থক্যটা একটু জানতে চাই। আচ্ছা, আমি এর আগে বলেছি অরিজিনাল মেডিকেয়ার হচ্ছে পার্ট এ এবং পার্ট বি, যেটা সোশ্যাল সিকিউরিটি দ্বারা সিএমএস, সেন্টার ফর মেডিকেয়ার এন্ড মেডিকেল সার্ভিস, তারা ইস্যু করে। আপনি যখন মেডিকেয়ার কার্ডটা পাবেন, রেড, ব্লু এন্ড হোয়াইট কার্ড, ওখানে লেখা থাকে সাইডে সিএমএস। সো দ্যাট ইজ অরিজিনাল মেডিকেয়ার। সো আপনি অরিজিনাল মেডিকেয়ার, যেটা আমি আপনাকে বললাম যে ওটা সবকিছু কভার করে না, ওরা ডেন্টাল, ভিশন, হিয়ারিং, প্রেসক্রিপশন ড্রাগস কিছু কভার করে না। সো ওগুলা নেওয়ার জন্য আপনার দুটা পথ আছে। একটা পথ হচ্ছে পার্ট সি, যেটাকে আমরা বলছি মেডিকেল অ্যাডভান্টেজ প্ল্যান, আমাদের মতো কোম্পানি। এটা না নিয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা অনেক কোম্পানি অফার করে, এটা হচ্ছে মেডিকেল সাপ্লিমেন্ট বা মেডিগ্যাপ। ওকে, অনেক কোম্পানি ওটা ইস্যু করে। সো মেডিগ্যাপটা নিলে যেটা হয় যে আপনি আপনার অরিজিনাল মেডিকেয়ারটা রেখে দিচ্ছেন, রেখে এটা সাপ্লিমেন্ট হিসেবে নিচ্ছেন, তখন আপনাকে হাই প্রিমিয়াম দিতে হবে। আচ্ছা, যেটা আমি বলছি পার্ট সি, যেটা আমরা যেটা করি, এটাকে আপনাকে কোনো প্রিমিয়াম দিতে হবে না, কিন্তু ওই সাপ্লিমেন্ট নিতে গেলে তখন আপনাকে ডিপেন্ড করে। সাপ্লিমেন্টের 10টা ক্যাটাগরি আছে। মানে ওটা কি বাড়তি কোনো ফ্যাসিলিটি আছে যেন আপনি হাই প্রিমিয়াম দিয়ে নেবেন? হ্যাঁ, ওটা একটা ফ্যাসিলিটি আছে। মনে করেন যে আপনি যদি মনে করেন যে বিশেষ কোনো ডিজিজেস আপনার ভিতরে থাকে, তখন আপনি ওই প্ল্যানটা শুধু আপনি নিলেন, তখন আপনাকে ওরা ওই ক্ষেত্রে আপনাকে কভার করবে স্পেসিফিক। আবার এর মধ্যে আপনার কাছ থেকে 4 ধরনের মেডিকেয়ার সম্পর্কে, পার্ট সম্পর্কে ধারণা পেয়েছি। আমি আপনার কাছে শেষ যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে একজন মেডিকেয়ার ক্লায়েন্ট তিনি কিভাবে বুঝবেন তিনি কোন প্ল্যানটা নেবেন, কিসের উপর ভিত্তি করে তিনি এই প্ল্যানটা সিলেক্ট করবেন? আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে আমি একজন সাধারণ মানুষ, আমার কাছে অরিজিনাল মেডিকেয়ার আছে, এখন আমাকে একটা প্ল্যান ঠিক করতে হবে, আমি কোন কোম্পানির কাছে যাব। কয়েকটা জিনিস আপনাকে এটা চিন্তা করতে হবে। নাম্বার 1 হচ্ছে যে রেটিং। আমরা যে কোনো কিছুতে আমরা রেটিং দেখি, গুগল রেটিং দেখি, রাইট? ঠিক তেমনই আপনি ওই কোম্পানির রেটিংটা দেখবেন। তবে এদের রেটিংটা করে সিএমএস, যেটা কথা আমি বারবার বলছি। সিএমএস রেটিংটা করে কিভাবে? সিএমএস সাধারণ ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন নিয়ে রেটিংটা করে, ফিডব্যাকের উপর ভিত্তি করে। সো ওই রেটিং আপনি দেখবেন যে কারা টপে আছে, যারা টপে আছে তাদের সার্ভিসটা ডেফিনেটলি ভালো হবে, আপনি সেটা প্রথমেই করবেন। সেকেন্ড বিষয়টা আপনি দেখবেন যে ওদের নেটওয়ার্ক। আপনি একটা ডাক্তারের কাছে যেতে চাই, ডাক্তার ওদের নেটওয়ার্কে আছে কিনা, সেই জিনিসটা আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ আপনি চাইবেন না আপনার পিসিপি একজনের কাছে আছে, আপনি পিসিপিটা আপনি চেঞ্জ করবেন, প্রাইমারি ডাক্তার আপনি চেঞ্জ করতে চাইবেন না। তো আপনি দেখবেন যে আমার বেশিরভাগ, আমি মনে করেন যে 65 যে হয়ে গেছে, তাকে শুধু পিসিপির কাছে যেতে হয় না, তাকে বিভিন্ন হার্টের, কিডনি, বিভিন্ন ডাক্তারের কাছে যেতে হয়। সো আপনাকে দেখতে হবে যে ওই ডাক্তারগুলো আমার নেটওয়ার্কের মধ্যে আছে কিনা। নাম্বার 3, আপনি দেখবেন যে তাদের মেম্বার সার্ভিস, আপনি যে কোনো একটা কাজে তাদের ফোন দিলেন, ওরা কত তাড়াতাড়ি আপনাকে আপনার সলিউশনটা দিতে পারলো, মেম্বার সার্ভিস কত তাড়াতাড়ি আপনাকে হেল্প করছে, আপনি সেই জিনিসটা কনসিডার করবেন। তারপর আপনি দেখবেন যে আমরা 65 হয়ে গেলে দেখা যায় কি, যারা সিনিয়র হয়ে যান তারা কিন্তু অনলাইন বা তারা কিন্তু ভার্চুয়াল বিষয়গুলো কম বুঝে, তারা চাইবেন যে ইন পার্সন গিয়ে একটা সার্ভিস নেওয়ার জন্য। সো তারা দেখবেন যে কোন প্ল্যানে, কোন ইন্স্যুরেন্স কোম্পানির এরকম কমিউনিটি অফিসগুলো আছে, বেশি আছে, যে আমি আমার বাসার কাছে, আমি চাইলে ওদের কাছে আমি ফেস টু ফেস তাদের সাথে আমি গিয়ে কথা বলবো, এই জিনিসটা আপনি দেখবেন। এটা ছাড়া আপনি দেখবেন যে তারা যে কোনো সমস্যা হলে আপনি কত তাড়াতাড়ি তারা আপনাকে সমাধানগুলো করে দিচ্ছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলোর উপর নির্ভর করেই একজন মানুষ আসলে কখন কিভাবে মেডিকেয়ারটা পাবেন একটা
গুরুত্বপূর্ণ ধারণা পেয়ে গেলেন আজকে আলোচনা থেকে। আপনাকে অনেক ধন্যবাদ শাফি মাহমুদ ভাই আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। জুয়েল ভাই আপনাকে ধন্যবাদ। আমি আবার বলছি মেডিকেয়ার সংক্রান্ত আমি আছি বাঙালি কমিউনিটিতে, আমি কমিউনিটিকে হেল্প করতে চাই। আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো সহযোগিতার জন্য আমাকে ফোন করতে পারবেন সরাসরি। আমার নাম্বারটা আমি বলছি 9176237245। আমি আবার বলি 9176237245। আমাকে ফোন করুন, আমি আপনার যে কোনো সমস্যার দরকার হলে আমি আপনাকে আপনার পাশে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা যারা দেখছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো দিভিজ অনুষ্ঠান। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।